আজিজ সাহেব যখন বাসায় এলেন তখন রাত 9টা বাজে। অনেকক্ষণ কলিং বেল চাপছেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তার ছেলে তন্ময় নিশ্চয়ই ঘুমোচ্ছে। বেশ কিছুক্ষণ বেল চেপে চুপে তিনি হতাশ হলেন। আচ্ছা, ব্যাপারটা কি? তন্ময় নাম্বারে ফোনও দিলেন। বাড়িতে নেই নাকি? আজকালকার ছেলেপুলেগুলো যে কি হয়েছে, রাত 9টায় বের হতে হয়। কিন্তু এ কি, ফোন বাজছে, ভেতর থেকে শব্দও পাওয়া যাচ্ছে। নিশ্চয় টয়লেটে গেছে, তা না হলে ফোন ধরবে না কেন? কিন্তু টয়লেটে করছেটা কি? তন্ময়, হ্যাঁ তন্ময়, সমস্যা তো। আজিজ সাহেবের দরজা ধাক্কানো ও চিৎকার চেঁচামেচিতে পাশের ফ্ল্যাটের রফিক সাহেব বের হয়ে এলেন। আজিজ সাহেব, কি ব্যাপার? ভাই, ছেলেটা দরজা খুলছে না, কি করি বলুন তো? আবার ভেতর থেকে মোবাইলে শব্দও পাচ্ছি। কি বলেন? কতক্ষণ হলো? এই তো ঘন্টাখানেক হবে। বলেন কি, এতক্ষণ? দাঁড়ান দাঁড়ান, আমি থানায় ফোন দিচ্ছি, আর হাতুড়ি আছে কিনা দেখছি। আপনি শান্ত হন। তন্ময়! পুলিশ এলেও দরজাও ভাঙা হল, কিন্তু আজিজ সাহেবের ছেলে তন্ময় কোথাও নেই। তার স্কুল ব্যাগ আর মোবাইলটি পড়ে আছে ওর নিজেরই রুমের দরজার সামনে। এই যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের ফিরে আসা। আজ থেকে 3 বছর আগের কথা। অফিসের একটা কাজে চিটাগং যাচ্ছিলেন আজিজ সাহেব। রাত তখন 3টা বাজে। মোবাইলটা বিকট শব্দে বেজে উঠল। সাধারণত আজিজ সাহেব ঘুমোতে যাবার আগে মোবাইলটা বন্ধ করে রাখে, কিন্তু কেন যেন আজ তা করেনি। ফোনটা রিসিভ করে শান্ত একটা গলা শুনতে পেলেন আজিজ সাহেব। গলাটায় অশুভ সংবাদের আভাস বহন করছে। কাঁপা কাঁপা গলায়, দুলো ভাই, পাশে একটু সমস্যা হয়েছে, তুমি ভোর ভোর সাথে সাথে রওনা দিও। কি কি হয়েছে? তন্ময় অসুস্থ? ভাই ভাই, তুমি ভোরে রওনা হয়ে যাবে, আমি রাখছি। আর কথা বলার শক্তি পেল না শান্ত। সাহসী কুলোচ্ছে না। যা ঘটেছে তা ভয়ঙ্কর। ওর বোন রুনু আর নেই। তার নিথর দেহটা সোফায় এলিয়ে পড়ে আছে, যেন বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন দুপুর নাগাদ যখন আজিজ সাহেব বাসায় পৌঁছলেন, বাড়ির সামনে মানুষ গিজ গিজ করছে। উনি যা বোঝার বুঝে নিয়ে দৌড়ে ছুটে 3 তলায় উঠে দেখলেন রুনু একটা কফিনে সাদা কাপড়ে মোড়ানো। রুনুর মুখে একটা গভীর দুঃখের ছায়া। সারাটা দুনিয়া যেন বনবন করছে আজিজ সাহেবের। চিৎকার করে কাঁদতে থাকলেন তিনি। কিন্তু রুনু না ফেরার দেশে চলে গেছে। জ্ঞান হারালো আজিজ সাহেব। সবাই আজিজ সাহেবের মাথায় পানি দিলেন। যখন জ্ঞান ফিরল, তন্ময়কে দেখে আবার প্রবল কান্নায় ভেঙে পড়লেন তিনি। তন্ময় সরাসরি বলল, বাবা, মাকে কেউ মেরে ফেলেছে, নিশ্চয়ই কেউ মেরে ফেলেছে। তন্ময়ের কথা যেন বোমা ফাটালো। তীক্ষ্ণ একটা গুঞ্জন উঠল সবার মাঝে। মুখ চাওয়াচাওয়ি করল সবাই। তারপর একদম নীরবতা, যেন একটা পিঁপড়া নড়লেও শোনা যাবে। বাবা, এগুলো কি বলছিস তুই? বাবা, রাত 1টার সময় আমি ড্রয়িং রুমের শব্দ পাই। পরে মনে করি মা কিছু করছে, পানি খাচ্ছে। কিছুক্ষণ পর দরজা লাগানো শব্দ পাই। আমি ভাবলাম কি ব্যাপার। রুমে যেয়ে দেখি মা সোফায় বসে আছে। আমি ভাবলাম ঘুমোচ্ছে নাকি। দরজাটাও লক করা নেই। মাকে ধাক্কালাম, মা উঠো, বিছানায় যাও। দরজা লক করো নেই কেন? মা কিছুই বলছে না, নড়ছেও না। আমি ভাবলাম মা বোধহয় আমার উপর রাগ করেছে। আজ বাসায় দেরি করে এসেছি। শান্ত মামার সাথে ঘুরতে গিয়েছিলাম, আসতে সন্ধ্যা হয়ে গেছে। মা খুব বকেছে ওনাকে, আমাকেও। তাই বোধহয় কথা বলছে না। কিন্তু মা কথা বলে না কেন বাবা? তার পরের ঘটনা ঘটল খুবই দ্রুত। প্রতিবেশী পুলিশ অফিসার রফিক সাহেব আজিজ সাহেবের বাসাতেই ছিলেন।
তিনি আজিজ সাহেবের দিকে এগিয়ে গিয়ে বললেন, আজিজ সাহেব, আমি খুবই দুঃখিত, লাশটা পোস্টমর্টম করাতে হবে। লাশ পোস্টমর্টম করানো হলো। রুনুর শরীরে অতি মাত্রায় ট্র্যাঙ্কুলাইজারের চিহ্ন পাওয়া গেল। বলে রাখা ভালো, এই ট্র্যাঙ্কুলাইজার ব্যবহার করা হয় হিংস্র কোনো পশুকে দুর্বল করার জন্য অথবা কোনো ক্ষেত্রে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। তারপর কয়েক মাস ধরে ইনভেস্টিগেশন চলল। আজিজ সাহেবের ব্যবসায়িক শত্রু আছে কিনা তা যাচাই করা হলো। তারপর শেষে কাউকে না পেয়ে সন্দেহ গেল রুনুর চাচাতো ভাই শান্তুর দিকে। শান্ত আর রুনুর বেশ একটা বন্ধুত্ব ছিল এক সময়। অনেক আত্মীয় স্বজন কানাঘুষা করতে শুরু করলো যে শান্ত নাকি রুনুকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রুনু কখনোই ওভাবে দেখেনি শান্তকে। ছোটবেলার বন্ধু ছিল দুজন, তাই সম্পর্কটা ওভাবেই রাখতে চেয়েছিল রুনু। আর সবচেয়ে যে বড় কারণটা পাওয়া গেল তা হলো রুনু আর শান্তর মাঝে খুনের রাতে ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়েছিল। বাক বিতণ্ডা বললে একটু ভুল হবে, রুনু ভীষণ রেগে গিয়েছিল শান্তর উপর। শান্তকে রুনু বলেছিল যে তার ছেলেকে নাকি শান্ত নষ্ট করে ফেলছে। যখন তখন শান্ত তার ছেলেকে এদিক সেদিক নিয়ে যায়, প্রায় রাত করে বাড়ি ফিরে। তাই তার বাসায় আসতে নিষেধ করে দিয়েছিল রুনু, এমনকি তন্ময়ের সাথে যোগাযোগ পর্যন্ত রাখতে মানা করেছিল। বলে রাখা ভালো, শান্তর কিছু উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধব ছিল, তাই রুনু স্বভাবতই চাইত না তার ছেলের ওপর তাদের প্রভাব পড়ুক। খুনের ঠিক 2 দিন পর গ্রেফতার হল শান্ত। 7 দিন রিমান্ডেও ছিল, কিন্তু সত্যিকার অর্থে পুলিশের হাতে শক্ত কোনো প্রমাণও ছিল না যে শান্ত খুনটা করেছে। আর শান্তকে কেউ খুন করতেও দেখেনি। শান্ত মেসে থাকে, আর মেসের কেউ ওই রাতে ওকে বাইরেও যেতে দেখেনি। মেসের মেম্বাররা অবশ্য জিজ্ঞাসাবাদের সময় বলেছে তারা নিজ নিজ রুমে ঘুমিয়েছিল। শান্ত বের হয়েছে কিনা তা তারা বলতে পারবে না। তবে রাত 11:30টার দিকে শান্ত রুমের বাতি নিভে যেতে দেখেছে তারা। যে দুজন মেস মেম্বার আছে তারা নিজেরা ঘুমোতে যাওয়ার আগে আর কোনো সাড়া শব্দ পায়নি। তবে তারা এটা স্বীকার করেছে যে রাত 2টার দিকে শান্ত নাকি ওদের বলে বেরিয়ে যায় যে ওর বোনের বাসায় নাকি কি সমস্যা হয়েছে, এক্ষুনি যেতে হবে। তবে শান্ত পরে এটা এক্সপ্লেইন করে যে রাত 2টোর দিকে তন্ময় ওকে ফোন করে বলে, মামা এক্ষুনি বাসায় আসো, মায়ের কি যেন হয়েছে, মা নড়ছেও না, কোনো কথাও বলছে না। অন্যদিকে কথায় আছে 90% সময় হাজবেন্ডরা খুন করে। আবার প্রায় দেখা যায় যে খুন করেছে সে দেশের বাইরে আছে অথবা শহরের বাইরে আছে। পরে দেখা যায় সে আসলে যায়নি, খুন করে দিব্যি ভাব নেয় যেন সে কিচ্ছুই জানে না। কিন্তু সমস্যা হলো রুনুর হাজবেন্ড সত্যি সত্যিই চিটাগং ছিল। তাকে তার ব্যবসায়িক মিটিংয়ে দেখেছেও সবাই। আজিজ সাহেবের মিটিং শেষ হয় রাত 9টা নাগাদ। তিনি হোটেল রুমে চেক ইন করেছেন 9:21-এ। তারপর তো তিনি আর চিটাগং থেকে রাত 2টোর মাঝখানে এসে খুন করে যাননি, এটা তো সম্ভব না। কিন্তু শেষমেশ পুলিশ এই সিদ্ধান্তে উপনীত হল যে খুনটা পরিচিতই কেউ করেছে, কিন্তু কে খুন করেছে আজ অবধি তার কোনো কুল কিনারা হয়নি। ভাবা যায় আজিজ সাহেব আর তার ছেলে কতটা মানসিক চাপে জীবন কাটিয়েছে গত 3টা বছর, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাকে বিশ্বাস করবে তারা? তবে পরিচিত কেউই যে খুনটা করেছে তাতে কোনো সন্দেহ নেই। প্রমাণের অভাবে শান্তকে ছেড়ে দেওয়া হল। তার কয়েক মাস পরই শান্ত দেশের বাইরে চলে যায়। যাওয়ার আগে অবশ্য সাহস করে শান্ত একবার গিয়েছিল তন্ময়ের সাথে দেখা করতে। তন্ময়কে সে খুব ভালোবাসত। শান্ত ভেবেছিল আজিজ সাহেব হয়তো বাসাতে তাকে ঢুকতেই দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু আজিজ সাহেব ছিলেন অমায়িক মানুষ। শান্তকে দেখে জড়িয়ে ধরে কেঁদেছেন অনেকক্ষণ। সত্যি কথা বলতে কি, যদিও পুলিশ শান্তকে গ্রেফতার করেছিল, কিন্তু আজিজ সাহেব নিশ্চিত ছিলেন কাউকে যদি বিশ্বাস করা যায় তবে সেটা শান্ত। ও কিছুতেই এ কাজ করতে পারে না। শান্ত, আমি খুব লজ্জিত আমাদের জন্য তোমাকে এইভাবে অপমানিত হতে হলো। আমি ওদের বলেছি শান্ত এই কাজ করতেই পারে না, ও আমাদের সবচেয়ে বিশ্বস্ত। আরে দুলাভাই রাখেন তো, আপনি যদি আমাকে সন্দেহও করেন তাতে আমি কিছু মনে করব না।
আপনি যে কষ্টে আছেন সেটা আমি কল্পনা করতেও কষ্ট পাই। আপনার বা পুলিশের উপর আমার কোন নেই, তারা তাদের কাজ করেছে, বাদ দেন। ভাই, রাগ নেই বলছো, কিন্তু তুমি তো রাগ করে দেশ ছেড়েই চলে যাচ্ছ। দুলা ভাই, এই দেশের মানুষ অনেক ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো সমস্যা রয়েই গেছে। আমি পাড়া মহল্লায় চলাফেরা করতে পারি না, মানুষ কানাঘুষা করে, আমার ভীষণ লজ্জা লাগে। মানুষ ভাবে আমি প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছি। সমস্যা নেই দুলা ভাই, বাইরে আমি ভালো থাকবো। আপনাদের যত দেখব ততই আমার আপার কথা মনে হবে, দুঃখ বাড়বে। আপা কিন্তু শুধু আমার বোন না, আমার ছোটবেলার খেলার সাথী। দেশ না ছাড়লে আমার জীবন চালানো কষ্টকর হয়ে যাবে। শান্ত, তুমি তো দেশ ছেড়ে বাঁচবা, কিন্তু আমি কি করব বলো? এই ছেলেটাকে দেখলেই ওর মার কথা মনে পড়ে। এই যে ঘর বাড়ি দেখো, সব রনুর নিজের হাতে গোছানো। এই যে সোফাটা দেখেছো, মানে তুমি যেখানে বসে আছো এখন, সেখানে আমি আর রনু চিটাগং যাওয়ার কিছুদিন আগের রাতে গল্প করেছি, মাঝরাত পর্যন্ত। ওর জন্য কি কি আনতে হবে তা কড়া করে বলে দিচ্ছিল আমাকে। একসময় গল্প করতে করতে বৃষ্টি নামলো। এই যে জানালাটা আছে না, এই যে এটা দিয়ে আমাদের গায়ে পানি নেমে আসছিল। জানালাটার একটা কাঁচ ভাঙা। কত বকুনি খেয়েছি, সেদিনও বকুনি খেলাম। ওকে প্রমিস করলাম বাড়ি ফিরেই এটা ঠিক করব। আর রনু বলল, ও ভালো কথা, বাসায় কিন্তু কোনো ছাতা নেই, তুমি ছাতা নিয়ে আসবা। আর জানো তো, বার্মিজ ছাতাগুলো খুব সুন্দর হয়। কয়টা আনবো? 2টা এনো। তুমিও চলো না। না, তন্ময়ের পরীক্ষা, আর তুমি করবা কাজ আর আমাকে টাইমও দিবা না। আমি জানি না, আর এই গরমে কোথাও যাব না। তুমি বরং আমাকে শীতে নিয়ে যেও, ওকে? আমার মাঝে মাঝে মনে হয় রুনুকে যদি আরেকটু চাপ দিয়ে নিয়ে যেতাম। কথাটা বলতে বলতে কেঁদে ফেলেন রাজেশ সাহেব। শান্তর মনে হলো না, এই দুঃখ ওর পক্ষে সহ্য করা সম্ভব না। তাকে দূরে চলে যেতে হবে, অনেক দূরে। তারপর 3 বছর পরের কথা। আদিস সাহেব পুরো শহর তন্ন তন্ন করে খুঁজছেন, কোথাও নেই তন্ময়। যেন গায়েব হয়ে গেছে ছেলেটা। প্রথমে ওয়াইফ, এখন তার একমাত্র সম্বল ছেলেটাকে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েছেন আজিজ সাহেব। প্রায় দুপুর গড়িয়ে বিকেল নামতে লাগলো, পুলিশ কোনো কুল কিনারা করতে পারছে না। রফিক সাহেব, কি হচ্ছে এসব? আমার ছেলেটাকে প্লিজ খুঁজে দিন। যত টাকা লাগে আমি দেব, প্লিজ তাও আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। ভাই, আপনি শান্ত হন, আপনার ছেলেকে খুঁজতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাগে ফেটে পড়লেন আজিজ সাহেব। ছাতা করছেন আপনি। গত 3 বছরে আমার ওয়াইফের খুনিটাকে ধরতে পেরেছেন আপনারা? আমার ছেলেকে চাই, আজকের মধ্যেই চাই। যেভাবেই পারেন রফিক সাহেব, প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে দিন। আজিজ সাহেব, প্লিজ শান্ত হন। আমি তো শুধু একজন পুলিশ অফিসার নই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী। আপনি যেমন তন্ময়কে ভালোবাসেন, আমিও তন্ময়কে তেমনই আদর করি। আমি যা পারি করছি। রফিক সাহেব প্লিজ দেখেন। তন্ময়কে খুঁজে না পাওয়ার ঠিক 2 দিন আগের কথা। 2 দিন হলো দেশে ফিরেছে শান্ত। ইচ্ছে করেই ঢাকায় যায়নি। সেই ভয়ঙ্কর স্মৃতি আজও ভুলতে পারেনি শান্ত। তাই ঢাকার ওদিকটায় যেতে চায় না। অনেক পুরনো স্মৃতি জেগে ধরবে সেই ভয়। বিমানে করে সোজা নেমেছে চিটাগংয়ে। তারপর একটা গাড়ি ভাড়া করে চলে এসেছে কক্সবাজার। মজার ব্যাপার হচ্ছে, দেশে থাকতে আগে কখনো আসেনি ও কক্সবাজার। পায়ের জুতো খুলে সমুদ্রের পাড় ধরে হাঁটছে শান্ত। সেদিনও সমুদ্রের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছিল। নোনাবালি তীর ধরে বহু বহু দূর হেঁটেছিল। আর তখন কানের পাশে বাজছিল, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। তখনও ভাবছিল সবই তো হলো, কিন্তু ডানা মেলা গাংচিল কোথায়? আর কতদূর হেঁটে গেলে গাংচিলের দেখা পাওয়া যাবে?
এসব ভাবতে ভাবতে এক অদ্ভুত জিনিস চোখে পড়ল তার। একটা অজানা ভয় ওকে জেগে ধরল, সাথে একটা অপরাধ বোধ। এক্ষুনি যেতে হবে ঢাকায়, একটা অসমাপ্ত কাজ তাকে শেষ করতে হবে। রাত 9টা বাজে। এখন পর্যন্ত তন্ময়কে পাওয়া যায়নি। আজিজ সাহেব সোফায় শুয়ে আছেন, পাশে তার মোবাইল ফোন। তিনি ফোনটার দিকে বারবার তাকাচ্ছেন। একটা ফোনের আশায় গত 2 ঘন্টা ধরে তিনি অপেক্ষা করছেন। হয়তো এক্ষুনি পুলিশ ফোন করে বলবে, আজিজ সাহেব, আপনার ছেলেকে পাওয়া গেছে। আরে তেমন কিছু না, রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল, আপনি এক্ষুনি থানায় এসে নিয়ে যান ওকে। ফোন বাজার আশায় ছিলেন, ফোনটাও বাজল। রফিক সাহেবই করেছে। রফিক সাহেব বললেন, আজিজ সাহেব, একটু থানায় আসুন, আপনার ছেলেকে পাওয়া গেছে। থানায় গিয়ে রফিক সাহেব দেখলেন তার ছেলে মাথা নিচু করে বসে আছে, তার পাশে শান্ত বসা। কিছুটা অবাক হলেন আজিজ সাহেব। বাবা, কোথায় ছিলি তন্ময় এতদিন? কোথায় ছিলি? আজিজ সাহেব আসুন, বসুন, একটু কথা আছে। কি ব্যাপার ভাই বলুন তো, কোথায় ছিল তন্ময়? আজিজ সাহেব, আপনার ছেলে আসলে এতক্ষণ আমাদের কাস্টডিতে ছিল। কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, যদিও মাইনরদের বাবা মা বা উকিলের সামনে ছাড়া জিজ্ঞাসাবাদ করা নিষিদ্ধ, কিন্তু আমার কোনো উপায়ও ছিল না। কি বলছেন আপনি এসব? আমি এদিকে টেনশনে মরছি আর আপনি ফাজলামি করছেন। কি করেছে আমার ছেলে বলুন, কি করেছে? আপনাদের নামে আমি কমপ্লেইন করব। পেয়েছেন নাকি? রফিক সাহেব, আপনাকে আমি বন্ধু ভেবেছিলাম। সেটা একটা প্রশ্ন বটে, কিন্তু তার আগে আসেন একটু পেছনে যাই। আপনার স্ত্রী খুন হওয়ার কেসটা একটু ঝালিয়ে নেই, কি বলেন? মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝবেন ভাই, একটু ধৈর্য ধরেন। কেসটার কিছু ফ্যাক্টস আমি আপনাকে বলছি। রুনু নিজে দরজা খুলেছে, ফোর্স এন্ট্রির কোনো আলামত পাওয়া যায়নি। নাম্বার 2, ড্রয়িং রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন নাই। অপরিচিত কেউ খুন করলে তা অবশ্যই থাকার কথা। রুনু নিশ্চয়ই নীরবে তাকে খুন করতে দিত না। নাম্বার 3, তন্ময় কোনো চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়নি, শুধু শুনেছে টুংটাং কিছু শব্দ আর দরজা লাগানোর শব্দ। রুনুর ঘাড়ের পেছনের দিকে সিরিঞ্জ নিডিলের চিহ্ন পাওয়া গেছে। এ থেকে প্রমাণিত হয় যে খুনটা পেছন থেকে তাকে সিরিঞ্জের মাধ্যমে পুশ করে করা হয়েছে, আর সম্ভবত করার আগে মুখ চেপে ধরা হয়েছিল। আর রুনু তখন সোফাতে বসেছিল। আর তার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, একজন বসে থাকলেই তার ঘাড়ে অমনভাবে সুই ঢোকানো সম্ভব, আর তা না হলে যে কাজটা করেছে সে ভীষণ লম্বা। একজন মানুষের ঘাড়ের নাগাল পাওয়া খুব সহজ কাজ নয়, কারণ রুনু বেশ লম্বা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দাঁড়িয়ে থাকলে ট্রাঙ্কুলাইজার দেওয়ার সাথে সাথে মানুষ পড়ে যেত এবং হাতে পায়ে কিংবা মাথায় ব্যথার চিহ্ন থাকত। সবই তো জানা, কিন্তু এখন এসব কেন? আর আমার ছেলেকে আটকে রেখেছেন কেন? আটকে রাখার কারণ তো নিশ্চয়ই আছে। আমরা নির্দোষ মানুষকে আটকে রাখি না। কি বলতে চাইছেন আপনি? আমার ছেলে খুন করেছে? অসম্ভব। সত্যিই কি অসম্ভব? ভেবে দেখুন আজিজ সাহেব, মা ওকে বকেছিল। সবার এলিবাই আছে, শুধু আপনার ছেলের নাই। কি বলছেন এসব? মাকে হত্যা? আমার ছেলে অমর না। শান্ত, তুই বোঝা। দুলা ভাই, আমি এসবে জড়াতে চাই না। তুই জড়াতে চাস না মানে? এই, তুই না দেশের বাড়ি ছিলি, তুই এখানে কি করছিস? ও, এর পেছনে তোর হাত আছে। বদমাস, আমার একমাত্র সম্বল কেড়ে নিতে চাচ্ছিস তুই? আজিজ সাহেব শান্ত হন। আপনার ছেলে কনফেস করেছে। কি কনফেস করেছে? রফিক সাহেবের কথায় যেন বোমা ফাটল। তন্ময় ডুকরে কেঁদে উঠল। দুজন কনস্টেবল এসে তন্ময়কে নিয়ে গেল। শান্তর চোখেও পানি। আর ওদিকে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন আজিজ সাহেব। কাঁদতে কাঁদতে যখন বেরিয়ে যাবেন, তখন রফিক সাহেব বললেন, আজিজ সাহেব একটু বসুন, কথা আছে। আর কি চাই আপনাদের? কি বলার আছে বলুন। আজিজ সাহেব,
আপনার ছেলেকে একভাবে বাঁচিয়ে দেওয়া যায়। কি বলতে চাইছেন আপনি? একদম পরিষ্কার করে বলুন। এই ধরেন, আপনি যদি বলেন খুনটা আপনি করেছেন, তাহলে আপনার ছেলেকে আমরা ছেড়ে দিলাম আর আপনাকে গ্রেপ্তার করলাম। মানে কি বলছেন এসব? কি বলছি? খুব সোজা। আমি আপনাকে একটা অপশন দিলাম, 1 মিনিট সময় ভেবে দেখুন, নেহায়েতি বন্ধু বলে, আর আপনার ছেলেটাকে ভালোবাসি বলেই এই অফার দিলাম। রফিক সাহেব, আপনি কি পাগল? পুলিশ নাকি অন্য কিছু? আরে কি? রাখেন আপনার ধানায় পানায়। আপনার মতো মানুষ নরকের কীট। নিজের স্ত্রীকে হত্যা করেছেন কোল্ড ব্লাডে। আপনার হত্যার দায়ে আপনার ছেলে জেলে যাচ্ছে। আপনাকে আমি একটু সুযোগ দিলাম, আপনি কত নিষ্ঠুর হতে পারেন আমি তাই দেখছিলাম। আপনিই খুনি, হ্যাঁ আপনিই খুন করেছেন। ভেতরের ভয়ঙ্কর মুখোশটা বেরিয়ে এলো আজিজ সাহেবের। একটু হেসে উঠলেন। বিমর্ষতার ভেঙে পড়া ভাবটা এখন আর নেই। কি প্রমাণ আছে? কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আমি নির্দোষ। ওই সময় আমি চিটাগং ছিলাম। এটাই আপনার রক্ষা কবচ আজিজ সাহেব, না হলে আপনাকেই প্রথম আমি গ্রেফতার করতাম। আর হ্যাঁ, 3 বছর পার হলেও প্রমাণ আমি পেয়েছি। শান্ত, তুমি বলবে নাকি? বাইরে যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ, তো কি হয়েছে? বলছি, আপনি বলেছিলেন রুনু আপা আপনাকে কি কি আনতে হবে বলে দিয়েছিল। সেদিন রাতে বৃষ্টি নামল। রুনু আপা আপনাকে ভাঙা জানালা ঠিক করতে বলল, আর সেই সূত্রে তার মনে পড়ল যে বাসায় ছাতা নেই। বার্মিজ ছাতা আনতে বলল আপনাকে। আরে বাপ, তাতে হয়েছেটা কি? এখানেই আপনার সর্বনাশ হয়েছে দুলাভাই। কারণ ওই মাসে মাত্র 2 দিন বৃষ্টি হয়েছিল, আর 2 দিনের একদিন যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনই রুনু আপা খুন হয়। যাচ্ছে তাই বলবি না। নিশ্চয় তুই খুন করেছিস, মিথ্যুক। 3 বছর পরে এসে কক্সবাজার যাই। ঢাকায় আসার কোনো ইচ্ছে হয়নি, কিন্তু কক্সবাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ বার্মিজ ছাতা চোখে পড়ে। মনটা খুবই খারাপ হয়ে যায়। তোমার কাছে আপা যে শেষ জিনিসটা আবদার করেছিল তা হচ্ছে বার্মিজ ছাতা। মনটা এত খারাপ হয়, অপরাধ বোধ হয়। আপার জানা যায় আমি যাইনি, যেতে পারিনি, কারণ তখন আমি রিমান্ডে। রাগে দুঃখে আমি পরেও আপার কবরে যাইনি। সেদিন মনে হলো আমার না যাওয়াটাই ঠিক হয়নি। মাঝে মধ্যে আমি গেলে হয়তো আপার ভালোই লাগতো, তাই ভাবলাম যাব। আপার জন্য সেই ছাতা, বার্মিজ ছাতা নিয়ে যাব। পরে ভাবলাম যাবই যখন, 3 বছর আগে যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনই যাব। ব্যাপারটা অনেকটা সিলি আর ছেলে মানুষই, কিন্তু আমি তো বরাবরই এমন, তুমি তো জানোই। 3 বছর আগে এপ্রিলে আপা খুন হয়। এখনো এপ্রিল, নিশ্চয়ই তার আগে কোনো একদিন হবে। আমি 3 বছর আগের এপ্রিলের ওয়েদার রিপোর্ট দেখা শুরু করলাম। অবাক করা বিষয় কি জানো? আমি কি পেলাম? ওই পুরো এপ্রিল মাসে মাত্র 2 দিন বৃষ্টি হয়েছে। একদিন আপা যেদিন খুন হলো সেদিন, আরেকদিন আপা খুন হওয়ার 2 সপ্তাহ পর। শান্তর কথাটা মুখ থেকে কেড়ে নিলেন যেন পুলিশ অফিসার রফিক সাহেব। তাহলে আপনাকে ছাতা আনতে বলল কিভাবে আপনার ওয়াইফ? আর বৃষ্টি বা আপনি পেলেন কোথা থেকে? দেখুন, কবে বৃষ্টি হলো না হলো তাতেই কি প্রমাণ হয় আমি খুন করেছি? আপনার কাছে কোনো প্রমাণ নেই। শুধু শুধু হ্যারাসমেন্ট করলে আমি আদালতে যাব। খুন তন্ময় করেছে এবং ও এটা কনফেসও করেছে। আপা ছাতা আনতে বলেছিল ঠিকই, তবে সেটা তুমি চিটাগাং যাওয়ার আগে না, তুমি খুন করার আগে। সেদিন বৃষ্টি হচ্ছিল। আপা তোমাকে জানালা ঠিক করাতে বলেছিল, আর বলেছিল বাসায় তো ছাতা নেই, তুমি 2টো ছাতা এনো। কিন্তু বার্মিজ ছাতার কথা তুমি কেন বলেছ আমি বুঝতে পেরেছি। তুমি চেয়েছিলে সুন্দর একটা গল্প সাজাতে, তোমাদের দাম্পত্য কলহ যাতে কেউ সন্দেহ না করে তাই ঢাকতে চেয়েছ। ভাঙা জানালা, বার্মিজ ছাতা, একটা ক্রিয়েটিভ গল্প ছাড়া আর কিছুই নয়।
সমস্যা হলো মানুষ মিথ্যা বলার সময় কিছু কিছু সত্যের আশ্রয় নেয়। সব মিথ্যাতেই কিছু সত্য থাকে। আর তুমিও তাই করেছিলে। ছাতা আনতে বলেছিল, জানালাও ভাঙা ছিল। সেদিন মিলিয়ে মিশিয়ে সেই গল্প ফেলেছিলে। একদম বাজে বকবি না শান্ত। আমার অ্যালিবাই আছে। আমি ওদিন চিটাগং ছিলাম। না রফিক সাহেব, আমি স্বীকার করছি আমি খুব বাজে ইনভেস্টিগেটর। না হলে পানি এত দূর গড়াতো না। আপনি রাত 10:15 বাংলাদেশ বিমান ফ্লাইট 112 112তে করে ঢাকায় পৌঁছান রাত 11টায়। আমি যদি তখনই বিমানে এসেছেন কিনা চেক করতাম, আপনি এতদিন মুক্ত হয়ে ঘুরতে পারতেন না। সত্যি কথা কি আজিজ সাহেব, আপনার প্ল্যানটা ভালো ছিল। বিমানে কেউ এসে খুন করতে পারে বাংলাদেশের কোনো পুলিশই এত দূর চিন্তা করতে পারে না। শান্ত সাহেব আমাকে গতকাল এসে পুরো ব্যাপারটা না বুঝালে আমি চেকই করতাম না। কিন্তু সমস্যাটা হলো, খুন তো আগে করেননি, অভিজ্ঞতার অভাবেই হয়তো কিছু ভুল করে ফেলেছিলেন। যেমন আপনার শব্দে তন্ময় জেগে গিয়েছিল। তা না হলে হয়তো সকালে ডেড বডি উদ্ধার করলে কেউ কিছু বুঝতোই না এটা খুন। দরজাটাও লাগাতে টাইম পাননি তন্ময় আসার ফলে। দরজাটা লাগিয়ে দিলে বুঝার কোনো উপায় ছিল না। শান্ত সাহেব আমার কাছে পুরো ব্যাপারটা বলায় আপনার ছেলেকে তখনই আমরা বাসা থেকে নিয়ে যাই। তাকে আপনাদের দাম্পত্য জীবন নিয়ে জিজ্ঞেস করি, পরে শকিং একটা সত্য পাই। আপনারা প্রায়ই ঝগড়া করতেন। রুনু ম্যাডাম আপনাকে ছেড়ে চলে যাবেন বলে হুমকি দিত। তিনি চলে গেলে আপনি বিশাল সম্পত্তি হারাতেন, সেটা তো বলাই বাহুল্য। আপনার ছেলে হয়তো ভাবেইনি বাবা এমন করতে পারে। ভাবলে এগুলো আমরা আগেই জানতাম। তার ভুল সে চেপে গেছে। ক্লাস 6 এর বাচ্চার কি দোষ বলেন? বাবা মায়ের দিন ভালো যাচ্ছে না এসব কেউ বাইরে বলতে চায়? মোদ্দা কথা, আপনিই খুনটা করেছেন। 11টার দিকে ঢাকায় পৌঁছে 1টার মাঝে খুন করাটা কোনো ব্যাপার না। আর পরের দিন দুপুরের দিকে এসে একটা ভালো নাটক দিয়েছেন, ব্যাস। আপনার মতো মানুষ সমাজটাকে শেষ করে দিচ্ছে আজিজ সাহেব। নিজের ওয়াইফকে হত্যা করলেন, শেষ পর্যন্ত নিজের ছেলেটাকেও জেলে পাঠাচ্ছেন। ছি! আপনাদের কাছে কোনো প্রমাণ নেই আমি খুন করেছি। সব আপনাদের বানানো। আমি নির্দোষ। কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনারা আদালতে। আমি নির্দোষ। কনস্টেবলরা যখন আজিজ সাহেবকে হাজতে ঢোকাচ্ছিল তখনও চিৎকার করছিল আজিজ সাহেব, কোনো প্রমাণ নেই আপনাদের কাছে, আমি নির্দোষ। আর পাশের রুমে শান্ত আর তন্ময় নীরবে দাঁড়িয়ে কাঁদছিল। মামা, কি রে? বার্মিস ছাতা মা খুব প্রিয় ছিল। আমি মা মারা যাওয়ার আগের বছর একটা বার্মিস ছাতা এনে দিয়েছিলাম মাকে। কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম। মা সেই ছাতাটাকে হারিয়ে ফেলে। খুব কষ্ট পেয়েছিল মা। আমি বলেছিলাম আবার গেলে 10টা ছাতা এনে দেব। মা মা ডুকরে কেঁদে উঠল শান্ত আর তন্ময়। পেছনে রফিক সাহেবও হয়তো চোখে জল মুছছিল।